আমাদের কোনো স্থায়ী মজুদ নাই। এই নতুন জাহাজ আসাটাতে বন্ধ হয়ে গেছে, প্রায় 3 লাখ টনের মতো ক্রুড আটকে আছে হরমুজ প্রণালীতে। সেটাকে যদি আমরা আনতে পারি, আমরা কিছুদিনের জন্য হয়তো একটা স্বস্তি পাবো। হরমুজ প্রণালী খোলাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে আমরা যদি ফিনিশ প্রোডাক্ট আনতে চাই, এবং দেশীয় গ্যাসে ভর্তুকির পরিমাণ যদি মূল্যবৃদ্ধি না করা হয় তাহলে ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাবে। মূল্য বৃদ্ধিও করতে হবে, আবার সরবরাহ কমে যাচ্ছে। প্যানিক পারচেজ বন্ধ করতে গেলে রেশনিংয়ের ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমানে যে সংকটটা, এটা মোটেই স্বল্পকালীন না। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং ওভারঅল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে প্রায় 1 মাস হতে চলল মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের যে উত্থান পতন এবং সরবরাহ সংকট আমরা দেখছি, যার প্রভাব কম বেশি বাংলাদেশে পড়তে শুরু করেছে। এর মধ্যে বাংলাদেশ সরকার চড়া দামে জ্বালানি কিনেছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক যে বাস্তবতা, সেই চড়া দামে জ্বালানি কেনা কতদিন পর্যন্ত অব্যাহত রাখা যাবে এবং দাম না বাড়িয়ে ভোক্তাদেরকে দেওয়া যাবে, সেটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এই চ্যালেঞ্জ থেকে আসলে উত্তরণের উপায় কী এবং আর্থিক এবং জ্বালানি ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম, বিদ্যুৎ এবং জ্বালানি বিশেষজ্ঞ, আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। বৈশ্বিক জ্বালানি রাজনীতি এখন কোন দিকে মোড় নিচ্ছে বলে মনে হয়? এখন তো আসলে সারা বিশ্বে যে জ্বালানির যে মূল্য বৃদ্ধি এবং সরবরাহের ঘাটতি, তাতে যুদ্ধরত দেশগুলো, বিশেষ করে আমেরিকার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ খুঁজছে, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। সম্প্রতি আইইএ প্রধান একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেলের মতো সরবরাহের যেই ব্যবস্থাপনা, সেটা বিঘ্ন ঘটছে হরমুজ প্রণালী এবং আদার্স যেই স্থাপনাগুলোতে হামলা হয়েছে সেটার কারণে। এইটা যদি চলতেই থাকে তাহলে ইম্প্যাক্টটা আসলে কোথায় গিয়ে কিভাবে পড়তে পারে? আসলে যে মধ্যপ্রাচ্য তো একটা, প্রত্যেকটা দেশে, বিশেষ করে সৌদি আরব তো একটা বড় উৎপাদনকারী দেশ। তো 1 কোটি মিলে মানে 10 মিলিয়ন ব্যারেল। তো 10 মিলিয়ন ব্যারেল অ্যাকচুয়ালি অন্য কোনো দেশ, অর্থাৎ বাকি যে দেশগুলো আছে, আমেরিকা বড় উৎপাদনকারী, নাইজেরিয়া, আমেরিকা, ভেনেজুয়েলা অ্যান্ড রাশিয়া, তারা আসলে এই মুহূর্তে তাদের যে অবকাঠামো আছে তাতে এই 10 মিলিয়ন ব্যারেল ঘাটতি তাদের পূরণ করা সম্ভব হবে না। যুদ্ধের তো 4 সপ্তাহ হতে চলল, মাসখানেক, 28 ফেব্রুয়ারি থেকে যদি আমরা হিসাব করি। এর মধ্যে যেই ক্ষতিটা হয়ে গেছে, আমরা যদি ধরেও নিই যে যুদ্ধটা আজকেই বন্ধ হয়ে গেল, সেই ক্ষতিটা পুষিয়ে স্বাভাবিক অবস্থায় জ্বালানির বাজার, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন বা অন্যান্য অবকাঠামো ঠিক হতে কীরকম সময় লাগতে পারে? আমার ধারণা মিনিমাম 1 বছরের মতো লাগবে, 6 মাস থেকে 1 বছর। মানে 6 মাস থেকে রিকভারি শুরু হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, কাতারের যে গ্যাস, কাতারের গ্যাসের প্রায় 20% ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেটা পুনরুদ্ধার করতে প্রায় 5 বছর লাগবে বলে তারা জানিয়েছে। বাকি যে 80% আছে, প্রায় 77 মিলিয়ন টন পার ইয়ার তারা উৎপাদন করত। তো সেখান থেকে যদি 14-15 মিলিয়ন টনের ঘাটতি তৈরি হয়, সেটা হয়তো অন্যান্য দেশ কিছুটা হলেও সাপোর্ট দিয়ে এটাকে তো করতে পারবে, কিন্তু বাকি যে 80% তাদের ক্ষমতা আছে সেটাকেও উৎপাদনে আনতে প্রায় 5-6 মাস লাগবে বলেছে তারা, বলেছে এটা। এই ধাক্কাটা কি রাশিয়া, ইউক্রেন বা করোনা পরবর্তী যে সাপ্লাই চেন, এর চেয়েও বড় হবে কিনা? এর চেয়ে বড় হবে, দীর্ঘস্থায়ী হবে। এর চেয়ে বড়ও হবে, দীর্ঘস্থায়ী হবে আমি মনে করি। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই আমরা দেখছি যে বাংলাদেশের যে জ্বালানির বাজারটা, দাম যদিও এখনও সমন্বয় করা হয় নাই, কিন্তু ভোক্তারা যেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না, এরকম একটা চিত্র আমরা প্রতিনিয়তই পাম্পগুলোর বাস্তবতা থেকে বুঝতে পারছি। এইখানে আসলে মূল ঘটনাটা কি ঘটছে? বাংলাদেশ আসলে একটা চলতি মজুদের উপরে চলতো। বাংলাদেশে যে বলা হয় যে 40 দিন 45 দিনের মতো আমাদের মজুদ ক্ষমতা আছে, সেটা কিন্তু যদি আমি কোনো কিছু ব্যবহার না করি, সব কিছু মজুদ করে রাখি, সেরকম একটা ক্ষমতা। কিন্তু আমরা সবসময় চলতি মজুদে রাখি, অর্থাৎ আমি 15 দিন থেকে 20 দিনের মতো আমরা মজুদ থাকে। কমে কমে যখন 7 দিনে চলে আসে, তখন আরেকটি সাপ্লাই আসে, আবার মজুদ বেড়ে 15 দিনের মতো চলে যায়। আমাদের কোনো স্থায়ী মজুদ নাই। সুতরাং এই চলতি মজুদ এই মুহূর্তে যা আছে, এই মুহূর্তে আমি যতদূর জানি 9 দিন থেকে শুরু করে 15 দিনের মতো
সরবরাহ আছে বিভিন্ন রকমের জ্বালানির। এটাই কিন্তু নর্মাল বাংলাদেশের মজুদের স্বাভাবিক নর্মাল ইয়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে কী পরিমাণ নতুন জাহাজ আসছে। যেহেতু আমরা চলতি মজুদ রাখি এবং সার্বক্ষণিক জাহাজ আমাদের আসতে থাকে, এই নতুন জাহাজ আসাটাতে বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের ম্যাক্সিমাম যে জ্বালানি, বিশেষ করে ক্রুড অয়েল, সেটা আসতো ইউএই এবং সৌদি আরব থেকে। ইউএই মারবান অয়েল এবং সৌদি লাইট, এই দুটোই আমরা আমাদের, তো সেটা প্রায় 3 লাখ টনের মতো আমি যতদূর জানি ক্রুড আটকে আছে হরমুজ প্রণালীতে। সেটাকে যদি আমরা আনতে পারি, আমরা কিছুদিনের জন্য হয়তো একটা স্বস্তি পাবো আমাদের নিজস্ব রিফাইনারি থেকে। আর আমাদের ম্যাক্সিমাম যে ফিনিশ প্রোডাক্ট, ডিজেল বা অকটেনই আমরা আনি, মূলত ডিজেল যেটা আনি আমরা, সর্বোচ্চ আমরা আমদানি করি ডিজেল, সেটা আসতো হচ্ছে সিংহভাগ আসতো হচ্ছে সিঙ্গাপুর থেকে, আর বাকি একটা বড় অংশ আসতো মালয়েশিয়া থেকে। তা এখন সিঙ্গাপুরের যে সরবরাহ, সেই ক্রুডটা আবার মিডল ইস্টের থেকে আসতো। অ্যাকচুয়ালি মিডল ইস্টের পুরো সরবরাহটা এশিয়া, সেটা সিঙ্গাপুর, কোরিয়া, চায়না, জাপান, এরা সবাই এই মিডল ইস্টের তেলের উপর নির্ভরশীল। তো এখন যদি সিঙ্গাপুরের সেই মিডল ইস্টের ক্রুড যদি নাই আসে, তাহলে আমরা যে ফিনিশ প্রোডাক্টে যে চুক্তি আমাদের জুন পর্যন্ত আছে, সেটা তো ফোর্স মেজর হয়ে যাবে এবং আমরা কিছু করতেও পারবো না, তারাও সরবরাহ করতে পারবে না। সুতরাং হরমুজ প্রণালী খোলাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে আমরা যদি ফিনিশ প্রোডাক্ট আনতে চাই। এর বাইরে অন্যান্য দেশের রিফাইনারি আছে, কিন্তু সেগুলো দূরে, প্লাস সেগুলোর উপর চাপ সৃষ্টি হচ্ছে, কারণ আমেরিকা আমরা জানি জ্বালানি মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমরা শুরু থেকেই কিন্তু সরকারের কাছ থেকে একটা বক্তব্য স্পষ্টভাবে শুনছি যে তারা বিকল্প উৎস থেকে সংগ্রহের চেষ্টা করছে। তো বাংলাদেশের জন্য আসলে বিকল্প উৎসগুলো কী তাহলে? বাংলাদেশের থেকে বিকল্প উৎস হচ্ছে আফ্রিকার দেশগুলো থেকে হতে পারে। আফ্রিকা যদিও খুব বেশি রিফাইনারি নাই, মিডল ইস্টের রিফাইনারি, সিঙ্গাপুরের রিফাইনারি, দিজ আর রিফাইনারি হাব, অ্যান্ড আমেরিকার রিফাইনারি। সো আমেরিকার থেকে যদি আমাদের আনতে হয়, তাহলে এটার মূল্য বেড়ে যাবে, আমাদের যে ট্রান্সপোর্ট কস্ট সেটা বেড়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, ওখানকার রিফাইনারি প্রোডাক্টের দামও কিন্তু বিশ্ববাজারের সাথে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়। সো আমাদের মতো গরিব দেশের জন্য এই মূল্যের সাথে, প্রতিযোগিতামূলক মূল্যের সাথে গিয়ে এত উচ্চ মূল্যে ক্রয় করাটা আমাদের জন্য খুবই কঠিন। আমরা গেল 3 সপ্তাহের মধ্যে যদি দেখি যে প্রায় 50% পর্যন্ত ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। আমরা যে এলএনজি কিনি সেটার দামও দ্বিগুণের উপরে উঠে গিয়েছিল এক সময়, এবং আমাদের পারচেস কমিটির একটা মিটিংয়ে আমরা দেখলাম যে প্রায় 2.5 গুণ দামে 3টে জাহাজ এলএনজি কেনারও একটা প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই বাড়তি দামে যদি আমাদেরকে তেল কিনতে হয়, আমার ইকোনমি এটা অ্যাবজর্ব করতে পারবে কিনা? আমাদের ইতিমধ্যেই আমরা বিদ্যুতে প্রায় 50,000-55,000 কোটি টাকা ভর্তুকি দিই। গ্যাসে এর আগে আমরা 3-4 হাজার 5 হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিয়েছি। এখন যদি আমাদেরকে এই $20-22 আমাদের কিনতে হয়, কারণ আমাদের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে তাতে ব্রেন্টের সাথে কানেক্টেড, সেটার মূল্য কিন্তু এখনও ইভেন $100 তেলেও কিন্তু বাজার মূল্য চাইতে কম, $12.5 থেকে $13 মতো পড়ছে। সেই ক্ষেত্রে আমরা $21-22 থেকে $28 পর্যন্ত কেনা হয়েছে। তো এই $21-22 যদি আমাদেরকে কিনতে হয়, অবভিয়াসলি আমাদের বৈদেশিক মুদ্রার উপরে চাপ সৃষ্টি হবে, এবং দেশীয় গ্যাসে ভর্তুকির পরিমাণ যদি মূল্যবৃদ্ধি না করা হয়, তাহলে ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাবে। দুই ধারেই কাঠের মতো, ছুরির মতো অবস্থা হয়ে গেছে, শাঁখের করাতের মতো অবস্থা হয়ে গেছে, যে মূল্য বৃদ্ধিও করতে হবে, আবার সরবরাহ কমে যাচ্ছে। মানুষের মধ্যে একটা ধারণা, আপনি মূল্য বাড়াচ্ছেন, আমাকে সরবরাহ কেন দিবেন না? কিন্তু সরবরাহ তো আমাদের কমাতে হবে, আবার এদিকে মূল্যও বাড়াতে হবে, কারণ সরবরাহ ঘাটতি এবং মূল্য বৃদ্ধি দুটো একসাথেই ঘটছে। এমন না যে প্রচুর সরবরাহ আছে, মূল্য বৃদ্ধি হয়েছে, সেটা এক ধরনের সিচুয়েশন। অথবা এমন হতে পারে যে সরবরাহ কমে গেছে কিন্তু মূল্য একই আছে, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি, যেটা হয় সাধারণত, সরবরাহ কমে গেলে মূল্য বৃদ্ধি হয়, এবং সেটাই হয়েছে। আমরা তো এখন বছরে প্রায় $15 বিলিয়ন জ্বালানির পেছনেই ব্যয় করতে হয়, আমাদের কয়লা, গ্যাস, তেল এবং অন্যান্য সব কিছু মিলে। এবং মার্চের শেষ ভাগ, এপ্রিল শুরু হচ্ছে, তার মানে বিদ্যুতেরও সর্বোচ্চ চাহিদার যেই 3 মাস, সেটার মধ্যে আমরা পড়ে গেছি। অন্যদিকে বিদ্যুতের যেই পরিমাণ বকেয়া রয়েছে আইপিপিগুলোর কাছে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছেও, সরকারের এত বড় একটা ফিনান্সিয়াল বার্ডেন, আসলে তার পরিকল্পনা করার জায়গাটা কোথায় এখন? খুবই চ্যালেঞ্জ, অত্যন্ত
কঠিন একটা সমস্যার মধ্যে পড়েছে সরকার। এইটা একদিনের সমস্যা না, এটা একটা কিউমুলেটিভ সমস্যা, দীর্ঘদিনের পলিসিগত ভুল আমি বলবো। কারণ আমদানির উপর নির্ভরশীলতার ব্যাপারে আমরা বহু আগে থেকেই বলে এসেছি, যেটা আমদানি নির্ভরশীলতা যত কমানো যায়, এই যে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি, মূল্য বৃদ্ধির যে ঝুঁকি, সেগুলো কমিয়ে আনা যাবে যদি আমরা করতে পারি। আমাদের কিন্তু নিজস্ব জ্বালানি কিন্তু সীমিত। আমাদের হচ্ছে গ্যাস, সেই গ্যাস যে ব্যাপকভাবে অনুসন্ধান এবং গ্যাসের যে বর্তমান উৎপাদন আছে সেটা বৃদ্ধির জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সেটা শুধু বাপেক্সের উপর ভিত্তি করে চেষ্টা করা হয়েছে এবং সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত 15 বছরে আমরা দেখেছি সেটা। কিন্তু এই যে ব্যর্থতা যে হলো, তার জন্য যে অল্টারনেট কোনো ব্যবস্থা নেওয়া, অন্যভাবে চিন্তা করা, সেরকম কোনো চিন্তা করা হয়নি। আর যেহেতু করা হয়নি, আমরা পিছিয়ে গেছি। এগুলি রাতারাতি পরিবর্তন করা বা রাতারাতি সমাধান করা সম্ভব না। আরেকটি হলো যে আমরা আমাদের যে রিনিউয়েবল এনার্জি কথা আমরা বলি, আমরা সেখানেও কিন্তু অনেক অগ্রসর হতে পারতাম। কিছুটা হলো আমাদের সাশ্রয় হতো। আমাদের বিশেষ করে এই যে তেলভিত্তিক বিদ্যুৎ যে আমরা চালিয়ে যাচ্ছি, দিনের বেলায় তেলভিত্তিক বিদ্যুৎগুলোকে আমরা বন্ধ করে দিতে পারতাম যদি আমরা যথেষ্ট পরিমাণ সোলার আমরা আনতে পারতাম। কিন্তু সেটাও আমরা পারিনি। মাত্র 1000 মেগাওয়াটের মতো আছে। তো আমরা জানি দিনের আলো আমাদের জন্য সর্বোচ্চ 6 ঘন্টার মতো আমরা সরবরাহ দিতে পারি। তো সেই 6 ঘন্টাও যদি আমি তেল বন্ধ রাখতে পারি, কিন্তু এখন পারছি না, আমরা সোলারের সাথে তেল চালাতে হচ্ছে। তো সেখানে আমাদের জ্বালানি সাশ্রয় হতো। মূল্য কতটুকু কমতো আমি জানি না, কিন্তু অন্তত আমদানি থেকে আমরা বেঁচে যেতাম। স্যার, একটা বিষয় খুব আলোচনা হচ্ছে এই গেল 3-4 সপ্তাহে। আমরা পাম্পে যে পরিমাণ লাইন দেখছি, বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল। কিন্তু এর আগে আমরা যেটা শুনছিলাম, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে অকটেন এবং পেট্রোলে আমরা সম্পূর্ণ সেটা আমাদের আমদানি করতে হয় না। তাহলে ওই দুটো জ্বালানির ক্ষেত্রে এত সংকট কেন এখন? বাস্তবতাটা কি আসলে? পেট্রোল আমাদের দুটো জায়গা থেকে আসে। একটা হলো আমাদের যে গ্যাস আছে, গ্যাসের থেকে যে কনডেনসেট আসে, কনডেনসেটের একটা বাই প্রোডাক্ট হিসাবে আমাদের কিছু পেট্রোল উৎপাদন হয়। আর একটা হলো ইস্টার্ন রিফাইনারিতে যে আমরা ক্রুড করি, সেখানে আমাদের পেট্রোল আসে। অবভিয়াসলি রিফাইনারি প্রোডাক্ট আমাদের মাত্র 80,000 টনের মতো এখন আছে। তো ক্রমশই কমে আসছে এবং রিফাইনারি প্রোডাক্টটা যতদিন যদি শেষ হয়ে যায়, তাহলে রিফাইনারি থেকে আমাদের যে পেট্রোলটা আসতো সেটা বন্ধ হয়ে যাবে। আর অকটেন আমরা আসলে আমদানি করি, কিছু অকটেন আমদানি করি, কিছু আর ক্যাটালিস্ট আমরা আনি, যেগুলো আমরা ওই বর্তমানে যে পেট্রোল আছে, পেট্রোলকে অকটেনে রূপান্তর করার জন্য আমাদের কিছু অতিরিক্ত কিছু জিনিস আমদানি করতে হয়। তো এইসব মিলিয়ে অকটেন পেট্রোলের উপর একটা চাপ আছে। বিশেষ করে ক্রুড সরবরাহ যদি বন্ধ থাকে, ক্রুড সরবরাহ যদি আমরা আনতে পারি সঠিক মতো, তাহলে অকটেন পেট্রোলের অতটা অভাব হবে না। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে ভয়ের প্রবলেম। মার্কেটে যখন প্যানিক সৃষ্টি হয়, আমি যখন এই মুহূর্তে আমি বলছি আমার 9 দিনের বা আমার 15 দিনের ডিজেলের মজুদ আছে, আমার ডেইলি ডিজেলের 12,000 টন হলো এটার চাহিদা। এখন যদি কেউ এটা দ্বিগুণ পরিমাণ সব নেওয়া শুরু করে, তাহলে তো আর 15 দিনের মজুদ আমার থাকবে না। 24,000 টন যদি আমার প্রতিদিন চলে যায়, তাহলে 7 দিনের মজুদ আছে আমার। সুতরাং এই যে প্যানিক পারচেজ, এইটা আমাদেরকে আসলে মজুদ আরও কমিয়ে আনছে এবং ভয় সৃষ্টি তৈরি করছে। সুতরাং এই যে এই মুহূর্তে যে একটা রেস্ট্রিকশন করা হয়েছে, রেশনিং করা হয়েছে, এটা করতেই হবে। প্যানিক পারচেজ বন্ধ করতে গেলে রেশনিংয়ে ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমাকে তো মজুদ আরও দীর্ঘায়িত কীভাবে করতে পারি, আমি 12,000-এর ব্যবহার কীভাবে 10,000 করতে পারি, সেটাই ভালো। সেটা করলে আমার আরও 5 দিনে মজুদ বাড়ে, এবং যত মজুদ বাড়বে আমার, যত আমার ব্যবহারের সুযোগ থাকবে সীমিত আকারে, বিশেষ করে জরুরি সার্ভিস থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আমাদের যত বাড়বে, সেই ক্ষেত্রে আমার সুযোগ থাকবে, হয়তো বাজার পরিস্থিতির উন্নতি হতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং কনজারভেশন অত্যন্ত জরুরি এবং এই মুহূর্তে আমাদের জন্য এটা আরও বেশি জরুরি। আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো যে 2007-এর ওই সময় তো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম $140-42 পর্যন্ত চলে গিয়েছিল। সেই সময়টা আপনি সরকারে ছিলেন এবং এই বিষয়গুলো সামাল দিচ্ছিলেন। সেটার অভিজ্ঞতার আলোকে আসলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের এই মুহূর্তে কি করা দরকার, সেটা হোক রেশনিং বা আমদানি বাড়িয়ে অথবা সোর্স ডাইভার্সিফাই করে? সেই মুহূর্তে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছিল অন্য কারণে।
এখনকার যে কারণ সরবরাহ ঘাটতির কারণে না, সেখানে তখন বৈশ্বিক পরিস্থিতি একটা বিরাট ইকোনমিক মেল্টডাউন হয়েছিল এবং তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে তখন খাদ্যের মূল্য চারিদিকে, সারা বিশ্বে খাদ্যের অভাব ছিল, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছিল, কিন্তু সেই সংকটটা ছিল স্বল্পকালীন সংকট, কিন্তু আমরা সামাল দেওয়া সম্ভব। আজকে যদি আমরা জানতাম যে আগামী 15 দিনের মধ্যে এই উচ্চ মূল্য এবং সরবরাহ ঘাটতি শেষ হয়ে যাবে, তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের আছে। কিন্তু আমরা এখন যেটা বুঝতে পারছি, এই বর্তমানে যে সংকটটা, এটা মোটেই স্বল্পকালীন না। সুতরাং এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ ভিন্ন। 2007-08-এ যেই সংকট তৈরি হয়েছিল তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। ওইটা স্বল্পকালীন একটা সমস্যা হয়েছিল, কিছুদিনের জন্য, 2-3 মাসের জন্য একটু উচ্চ মূল্য ছিল, তারপরে ধীরে ধীরে এটা মার্কেট আবার স্বাভাবিক হয়ে গেছে। এখন যেই ফরেন কারেন্সির রিজার্ভ আমাদের আছে, এই বাস্তবতা দিয়ে তো আমার ইকোনমির যে ডিমান্ড, আমি একেবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ রাখতে পারবো, সেটা কঠিন হয়ে যাবে। সেটা কঠিন হবে, সেটা শুধু আমাদের, আমি তো মানে স্লো করে দিয়ে আমি অন্য ডিসিশন নিব কিনা, সেটাও একটা বড় চ্যালেঞ্জের জায়গা। যখন জ্বালানির মূল্য বৃদ্ধি পায়, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর যত উন্নয়ন কর্মকাণ্ড 1 মাস 2 মাসের মধ্যে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। এটা ইকোনমিক ডিস্ট্রয়েড হয়ে যায়। আমরা এই মুহূর্তে, শুধু আমরা না, বহু দেশ, ফিলিপিন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইভেন জাপান, কোরিয়া পর্যন্ত কৃচ্ছ্রতা সাধন করছে। তারা ওয়ার্কিং আওয়ারকে কমিয়ে আনছে, 4 দিনে নিয়ে আসছে, অন্যান্য নানা রকমের ব্যবস্থা গ্রহণ করছে। সারা বিশ্বের ইকোনমির উপর এটা আঘাত করবে। আমাদের মতো গরিব উন্নয়নশীল দেশের জন্য এটা আরও বেশি ক্ষতিকর, আরও বেশি একটা মারাত্মক ক্ষতি করবে। যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, তাদের প্রজেকশনস আমরা দেখছি যে $150-200 পর্যন্ত জ্বালানির দাম চলে যেতে পারে, এবং আনুপাতিক হারে হিসাব করলে গ্যাসের দামও বাড়বে, যেটার উপরে আমরা 30%-এর উপরে ডিপেন্ডেন্সি এখন আমাদের আছে। বাংলাদেশকে আসলে এই মুহূর্তে এইরকম বাস্তবতা মাথায় রেখে কোন প্ল্যানে আগানো উচিত? ইমিডিয়েটলি তো আসলে স্পট থেকে অতি উচ্চ মূল্যে না কিনে, মানে মিনিমাম যেই ইকোনমি চালু রাখার জন্য যতটুকু দরকার সেটুকু না কিনে তো আমাদের উপায় নাই। কিন্তু আমি মনে করি রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের আরও ফোকাস করা উচিত। কিছুটা হলো রিলিফ হবে। রিনিউয়েবল এনার্জি আমাদের যে জ্বালানি যে সমস্যা, সেটা সম্পূর্ণ সমাধান করতে পারবে না, কিন্তু আংশিক হলেও এটা করতে পারবে। এটা কিন্তু আসলে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। এই যুদ্ধ আমরা করছি না, কিন্তু বিশ্বের যে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রতিঘাত আমাদের উপর আসছে। সুতরাং আমাদের কিন্তু এই যুদ্ধকালীন সিচুয়েশন চিন্তা করেই আমাদেরকে এগোতে হবে। আমাদের তেল আমদানির জন্য যতটুকু না প্রবলেম হচ্ছে, আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর যে জাহাজগুলো যে যাচ্ছে, জাহাজের মূল্য ভাড়া বেড়ে যাচ্ছে, ইন্স্যুরেন্স বেড়ে যাচ্ছে, সময় বেশি লাগছে, অর্থাৎ আমাদের রপ্তানিতে একটা বিরাট আঘাত করছে। এই মিডল ইস্ট দেশগুলোতে যদি আজকে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে, তাদের যে ট্যুরিস্ট বিজনেস, তাদের যে রিয়েল এস্টেট বিজনেস, তাদের যে অন্যান্য যত ধরনের ব্যবসা আছে, সব অলমোস্ট শূন্যের কোঠায় নেমে এসছে। স্বাভাবিকভাবে আমাদের প্রচুর যারা কর্মী বাইরে আছে, তাদের আর্নিং কমে গেছে, বন্ধ হয়ে গেছে, অনেকেই হয়তো দেশে ফিরে আসতে হতে পারে। সুতরাং সার্বিক সহযোগিতা সবার দরকার। দেশে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এখানে সবাই মিলে, সব একসাথে মিলে কাজ করতে হবে। আমরাও সে প্রত্যাশা করি। স্যার, অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি 71-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।